তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। গণহত্যাকারীদের নির্বাচনে অংশ নেওয়া চায় না জনগণ। হটকারিতা নয়, অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য না করতে মির্জা ফখরুলের আহ্বান। শিক্ষা ব্যবস্থায় নজর দেওয়ার তাগিদ। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিছু পণ্যের ভ্যাট বাড়লেও প্রভাব পড়েনি বাজারে, দাবি অর্থ উপদেষ্টার। সরকারিভাবে সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে পণ্য বিক্রি বন্ধ। ভ্যাকসিনের দাবিতে সৌদিগামী যাত্রীদের বিক্ষোভ। শ্রমিক ভিসায় নয়, ওমরা ও ভ্রমণ ভিসায় লাগবে মেনিনজাইটিস টিকা, বলছে বেবিজব। সাবেক আইটিপি বেরুজের রিসোর্টে এনবিআর এর অভিযান, যাচাই বাছাই চলছে। তথ্য তদন্ত শেষে হবে ব্রিফিং। এবং ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশ জারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা। বাইডেনের ৭৮ আদেশ বাতিল। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জানিয়েছেন কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। এদিকে গণহত্যাকারী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেন তিনি। শিউলি রায়ের রিপোর্ট। মঙ্গলবার সকালে আগারগাঁ ইসি ভবনে আরএফআইডি টকের আয়োজন করে নির্বাচন কমিশন বিটিএ সংগঠন। এতে অংশ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কারের দেওয়া প্রস্তাব ও তার বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মুক্ত আলোচনা করেন তিনি বলেন, কোনো অসৎ উদ্দেশ্য নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতে নির্বাচন ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব করা হয়েছে। নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়েছে, আমাদের ব্যাপক কারচুপি, জালিয়াতি এবং অনেক রকম অসঙ্গতি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমাদের একটা বিরাট সমস্যা। আমরা আমাদের নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় 4 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। আমরা এবারের কথা বলছি না, আমরা তো বলছি ভবিষ্যতের কথা। তত্ত্বাবধায়ক সরকার যখন আসবে, আমরা আমি আশা করি আপনারাও আশা করেন যে এই এত আত্মত্যাগ, এর ফলে আমরা এগুলোকে পিছু ফেলতে পারবো। ভবিষ্যতে আমাদের নির্বাচনী ব্যবস্থাটা শক্তভিত্তির উপর দাঁড়াবে এবং আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাও কার্যকর করার পথ সুগম হবে। তো সেই অবস্থায় 4 মাসের মধ্যে নির্বাচন হয়তো সম্ভব হবে। অতীতের পুনরাবৃত্তি আর কেউ চায় না। এছাড়া কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি নিবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান বদিউল আলম মজুমদার। একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, একটা পরিচ্ছন্ন নির্বাচন, যাতে মানুষ ভোট দিতে পারে, যাতে অতীতের পুনরাবৃত্তি না ঘটে, নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। জুলাই আগস্টের গণহত্যা, গুম সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা আবার দেশ শাসন করুক, তা অধিকাংশ মানুষ চায় না বলেও মন্তব্য করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। এই সময় নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তায়ন মুক্তের অঙ্গীকার করেন তিনি। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সারা দেশে চলছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, তালিকায় নতুন যুক্ত হতে যাওয়া ভোটারদের কেমন উৎসাহ দেখছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনাকে আমি একটু জানিয়ে রাখি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কুমিল্লা গতকাল থেকে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ। তবে একটা বিষয় জানিয়ে রাখি, কুমিল্লা এখন যে বাড়ি বাড়ি যাচ্ছে তারা আমাকে জানিয়েছেন আসলে যে কাগজগুলো আসলে এখানে পাওয়ার কথা, জনপ্রতিনিধি না থাকার কারণে আসলে কাউন্সিলের কাগজ নাই, সেই কারণে অনেকে নতুন ভোটার রয়েছে বাড়ি বাড়ি হালনাগাদ তারা কাজ করছেন। যারা এখানে কুমিল্লা প্রায় 4400 আসলে সুপারভাইজার, সেই সাথে 2400 প্রাথমিক স্কুলের শিক্ষকের সমন্বয়ে আসলে আমরা দেখেছি কুমিল্লা বাড়ি বাড়ি হালনাগাদ হচ্ছে কাজ। তবে একটা জানিয়ে রাখি, কুমিল্লার সিটি কর্পোরেশন 8টি পৌরসভা, 17টি উপজেলা, 193টি ইউনিয়নে আসলে এই কার্যক্রম আগামী 3 তারিখ পর্যন্ত কার্যক্রম চলবে। তবে আমি একটু কথা বলতে চাই সুপারভাইজারের সাথে, আসলে কি ধরনের প্রতিবন্ধকতা আসলে আপনারা পাচ্ছেন কাগজ পাওয়ার ক্ষেত্রে? আমরা আসলে মূল প্রতিবন্ধকতা হলো আমরা যখন যেখানে যাচ্ছি সেখানে
যখন জিজ্ঞেস করি তখন তারা বলে জন্ম নিবন্ধন নাই, তারপরে এনআইডি আছে কিন্তু ফটোকপি নাই, তারপরে বাকি 2টা থাকলে, যে আমাদের মূলত 4টা কাগজ দরকার লাগে, 4টার মধ্যে কারো 1টা পাচ্ছি, 2টা পাচ্ছি, কারো 3টা পাচ্ছি। আমরা এক জায়গায় বসে ফর্মটা ফিল আপ করতে পারছি না। এটা হলো আমাদের মূল এখন প্রতিবন্ধক। আমরা শুধু এখন হাঁটছি আর ঘুরে ঘুরে সবাইকে তথ্যগুলো দিয়ে দিচ্ছি, এবং আমরা আমাদের একটা নির্দিষ্ট, যতদিন পর্যন্ত ঘোরা শেষ করে আমরা একটা নির্দিষ্ট স্থান দিব, ওই স্থানে আমরা থাকবো, তখন তারা আমাদেরকে আমাদের কাগজপত্রগুলো পৌঁছে দিবে এবং আমরা ফোন নাম্বার সংগ্রহ করছি। যেহেতু না ফিল্ড কর্মকর্তার সাথে কথা বলবো, আসলে আপনি কি ধরনের প্রতিবন্ধকতা পেয়েছেন? যে জন্ম নিবন্ধনের ব্যাপারে একটু সমস্যা আর কি, আর বিশেষ করে ওই যে বিবাহিত মেয়েরা তাদের কাবিননামার ব্যাপারে কাবিননামা পাচ্ছি না, জন্ম নিবন্ধনের ঠিকানা আরেক জায়গা, এই আর কি সমস্যাটা। সব কাগজ পাচ্ছি না। আসলে যেটা বলছিলেন, জনপ্রতিনিধি না থাকার কারণে প্রত্যেকটা ওয়ার্ডে আসলে যারা কাজ করছেন এবং মেম্বার না থাকার কারণে জন্ম নিবন্ধন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। সেই দিক থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে আসলে কিভাবে সমাধান করা যায় সেটা প্রশ্ন। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ভোটার হালনাগাদ নিয়ে নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির। দেশের চলমান পরিস্থিতিতে কোনো রাজনৈতিক হঠকারিতা নয়, অতি বিপ্লবী হয়ে সমাজে নৈরাজ্য সৃষ্টি করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আয়োজনে কথা বলেন তিনি। এ সময় বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, শিক্ষা খাতে কেউ নজর দিচ্ছে না, অন্তর্বর্তী সরকার নানামুখী চাপের মুখে আছে উল্লেখ করে দাবি দাওয়া নিয়ে সড়কে না নামার আহ্বানও জানান তিনি। এ সময় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানান বিএনপি মহাসচিব। এখন কথা হচ্ছে, একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ট্যাক্স আরোপ করা হলেও বাজারে তেমন প্রভাব পড়েনি বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জানান, কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে আগামী বাজেটে সমন্বয় করা হবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এইসব কথা জানান। বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। আওয়ামী লীগ সরকার পতনের পর টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিতে সম্প্রতি বেশ কিছু সেবা ও পণ্যের ভ্যাট ও কর বাড়ানো হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, ভারী হয়েছে খরচের পাল্লা। এ অবস্থায় কিছু পণ্যের ভ্যাট বাড়লেও বাজারে এর প্রভাব পড়েনি বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম, আপনার এসে এবং আইএসপি 0 করে দিয়েছি। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরো ভালোভাবে সমন্বয় করবো, সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার। এদিকে সাশ্রয় মূল্যে খোলা বাজারে পণ্য বিক্রি নিয়ে দুঃখ সংবাদ দেন অর্থ উপদেষ্টা। জানান, চাল, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এইটা আবার একটা ইস্যু আছে, একেবারে যে সাধারণ মানুষ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাইনে দাঁড়ায়। ওইটা এখন ওই প্রেক্ষিতে ওইটা দিয়ে দ্রব্যমূল্যের যে ইস্যুটা আছে সেটাকে আপনারা ইস্যু করা যাবে না। এছাড়া বর্তমানে বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। বলেন, সরবরাহ পদ্ধতিতে কিছু জটিলতার কারণে মাঝে চালের দাম বেড়েছিল। চাষাবাদে ঘাটতি মেটাতে ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চালের দামটা তো কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা অন্যগুলো মোটামুটি সহনীয় আছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। সৌদি আরবগামীদের মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক এমন ভুল তথ্যে সকাল থেকে স্কয়ার হাসপাতালের সামনে বিক্ষোভ করেছে প্রবাসীরা। জানান, এজেন্সিগুলোর ভুল তথ্যের কারণেই এমন হয়রানির শিকার হয়েছে তারা। মঙ্গলবার সকাল 10:30টার পর প্রায় 300 জন প্রবাসী পান্থপথে স্কয়ার হাসপাতালে টিকা নিতে আসেন। এ সময় টিকার মজুদ না থাকায় রাস্তা আটকে বিক্ষোভ করেন প্রবাসীরা। পরে মিছিল নিয়ে স্কার্টনে
প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান তারা। এ সময় এই টিকা শুধু ওমরা ও ভিজিট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য। প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ এমনটি জানালে আন্দোলন স্থগিত করেন তারা। জানান, এজেন্সি ও হাসপাতালের গাফলতির কারণে এমন ভোগান্তিতে পড়েছে প্রবাসীরা। সড়ক অবরোধ ও মিছিলের কারণে যানজটের ভোগান্তিতে পড়েন পান্থপথ ও আশপাশের এলাকার মানুষ। ওমরা ভিসায় যাবে অথবা যে কোনো ভিসায় ওমরার উদ্দেশ্যে যাবে অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবে, বাংলাদেশিদের জন্য মেনিনজাইটিসের টিকাটা ম্যান্ডেটরি। স্কয়ার মেডিকেলে ভ্যাকসিন আছে বলার পরও 2-3 বার ঘুরে গেছে। 2-3 দিন ঘুরাই দেওয়ার পর আজকে মোটামুটি যারা আসছে তারা সবাই ডেট দিছে দেখে আসছে। 10 দিন আমরা ভ্যাকসিন না নিতে পারলে আমার টিকিটটা মিস হয়ে যাবে। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো পার্কে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের 15 সদস্যের গোয়েন্দা টিম। মঙ্গলবার পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে বিভিন্ন অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করছেন তারা। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবে এনবিআর এর গোয়েন্দা টিম। দেখছেন সংবাদ দুপুর। রাজধানীর মিরপুর 12 নম্বরের ঝিলপাড় বস্তিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কি পরিমাণ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, তাদের পুনর্বাসনে কি বলছে কর্তৃপক্ষ, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আসলে আমরা এই মুহূর্তে রয়েছি মিরপুর 12 নম্বর পল্লবী এলাকায়। যে বস্তিটাকে এখানে আজকে উচ্ছেদ করা হয়েছে সেটি কিন্তু আসলে স্থানীয় সাংসদ ইলিয়াস আলী মোল্লার নামেই পরিচিত ছিল। এই বস্তিটি দীর্ঘদিন ধরেই আসলে বলা হয়েছে যে এটি গৃহায়নের জায়গা, যে জায়গাটি প্রভাব খাটিয়ে আসলে এটিকে দখল করা হয়েছিল সেই স্থানীয় সাংসদ। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে আসলে এই জায়গাটির একটু যদি পিছনের কথা বলে, সেটা হলো যে 2006 সালে আপনি জানেন যে আসলে বিএনপি জামায়াত সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল তখন এই জায়গাটি আসলে তখনকার সময় যারা প্রবীণ সাংবাদিক রয়েছে প্রায় 300 সাংবাদিককে এই জায়গাটি কিন্তু বরাদ্দ দিয়েছিল গৃহায়ন কর্তৃপক্ষ। কিন্তু পট পরিবর্তনের পরপর আমরা যেটি দেখেছি যে এই জায়গাটি আসলে দখল করেছিলেন তখনকার সময় যারা ক্ষমতায় ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যে এমপি ছিলেন ইলিয়াস আলী মোল্লা, তিনি কিন্তু এটি দখল করেছিলেন এবং তার ব্যক্তিগত কিন্তু স্থাপনা এখানে ছিল। আমরা দেখেছি যে বড় সড়ো তার একটি গরুর খামার এখানে ছিল, যেটিও কিন্তু উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে এখানে প্রায় কয়েক হাজার ঘর, ছোট ছোট ঘর যেখানে নিম্ন আয়ের মানুষগুলো থাকতো, সেটিও কিন্তু আজকে কিন্তু উচ্ছেদ করা হয়েছে। আমরা জানি যে আসলে আওয়ামী লীগ সরকারের পতনের পর গৃহায়ন কর্তৃপক্ষ কিন্তু তাদের সেই জায়গাটি বুঝে নেওয়ার জন্য কিন্তু তারা বারবার নোটিশ দিয়েছেন এবং যেটি বলা হয়েছিল যে আসলে এখানকার যারা প্রভাবশালী ছিল তারা কিন্তু এই জায়গাগুলো দখল করে নিয়ে তারা কিন্তু ছোট ছোট ঘর তৈরি করে এখান থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কিন্তু তারা ভাড়া হিসাবে উত্তোলন করেছে এবং সেটি কিন্তু আত্মসাৎ করেছে। তবে এই এখনকার সময় এই সরকার কিন্তু আসলে এই গৃহায়ন কর্তৃপক্ষ কিন্তু এটিকে উচ্ছেদ করে তারা দখলে নিয়ে এবং যাদেরকে নামে বরাদ্দ ছিল তাদেরকে বরাদ্দ বুঝিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা গ্রহণ করেছে। তো আসলে এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। সারা দেশ থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা পালালেও রাজধানীর যাত্রাবাড়ির চিত্রটা ভিন্ন। দখল, চাঁদাবাজি আর বসতবাড়িতে হামলায় মেতে উঠেছে স্থানীয় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমন সর্দার। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আতঙ্কিত এলাকাবাসী। একাধিক মামলার আসামি হয়ে প্রকাশ্যে ঘুরলেও নীরব পুলিশ সদস্যরা। এম এ আজিমের রিপোর্ট। রাজধানীর ধোলাইপাড়ের অলিতে গলিতে দিনে দুপুরে এমন অস্ত্র নিয়ে অবস্থান সন্ত্রাসীদের। বাজার দখল, চাঁদাবাজি আর ছিনতাই যেন নিত্যদিনের কাজ এদের। হামলার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এদের সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে হাফিজুর রহমান ইমন সর্দার। দেশ টিভির অনুসন্ধান বলছে ইমন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের ইউনিট সভাপতি। বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে সক্রিয় অবস্থান ছিল তার। শুধু দখল, চাঁদাবাজি নয়,
সম্প্রতি ইমনের সন্ত্রাসী বাহিনী সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায় একটি বাড়িতেও। বাড়িটির দরজা জানালাগুলো এখনো তাদের ভয়াবহতার ছাপ বহন করছে। এই সন্ত্রাস পোলাপান সব নিয়ে আসছে, নিয়ে আইসা নিচের থেকে চাক্কা চুক্কা অনেক মারছে, মাইরা উইরা তারপরে গেট বাইঙ্গা, তারপরে গেটের উপরে প্রত্যেকটা দরজা আটকায় প্রত্যেকটা দরজা কুবাইতে উপরে উঠছে। 3টা ছেলে আসছে, তো বড় হ্যামার নিয়ে আসছে। হ্যামার দিয়ে প্রথম যখন বাড়ি মারলো বলতেছে যে ভাঙছে, এবার ওরা শেষ। তো দ্বিতীয় তালা ভাঙার পর গেটটা খুলে ওনারা করলো কি ঘরের ভিতরে এসে পড়লো। তো আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, তো উনি করলো কি আমার মোবাইল টানাটানি করতেছে, বলতেছে মোবাইল ছাড় নাহলে তোকে কোপ মারবো। প্রকাশ্য দিনে দুপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও ভয়ে মুখ খুলতে চায় না কেউ। ইমন বাহিনীর কথা জানতে চাইলেও যেন বোবা আর অন্ধ হয়ে যায় সবাই। আমি দেখি নেই, আমি কইতে পারি না এটা। না ওই সময় আমি দেশের বাড়িতে ছিলাম, এখানে ছিলাম না ওইটা আমি বলতে পারবো না ভাইয়া। ওইটার সম্বন্ধে আমাদের আমি কিছু বলতে পারবো না, আমি জানিও না স্যার, ওইটার আমার কোনো অভিজ্ঞতা নেই, আমি গ্রামে ছিলাম। এবার আওয়ামী লীগ নেতা ইমনের মুখোমুখি হতে চাই আমরা। দেশ টিভির উপস্থিতি টের পেয়ে কেচিগেট বন্ধ করে বাসার ভেতরে অবস্থান নেয় সে। এমন সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে কি করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ জানতে অফিসার ইনচার্জের কাছে দেশ টিভি টিম। ইমন প্রকাশ্য ঘুরে বেড়ালেও তার দাবি গ্রেপ্তারে চেষ্টা করছেন তারা। সেটা আমাদের অবগত আমি আছি, আমরা কয়েকবার অভিযানও চালাইছি যে ওই ব্যাপারে ওই যে ইমনের বাড়িতে এরকম বেশ কিছু লোককে নিয়ে একজন ভদ্রলোকের বাড়িতে আক্রমণ করেছিলেন। পরে আমরা তাৎক্ষণিক নিয়ে অভিযোগ করলে আমরা এটা মামলা নিয়েছি। আওয়ামী সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগ নেতারা পালালেও অদৃশ্য শক্তির বলে ইমন যেন আরো ভয়াবহ হয়ে উঠেছে যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকায়। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। ক্ষমতার চেয়ারে বসেই একের পর এক নির্বাহী আদেশে সই করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্যারিসের জলবায়ু চুক্তি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা তার। এছাড়া বাতিল হয়েছে বাইডেন প্রশাসনের ৭৮টি নির্বাহী আদেশ। ক্যাপিটল হিলে দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত ১৫০০-এর বেশি মার্কিনীদের ক্ষমাও করেছেন ট্রাম্প। বিস্তারিত আরবিদ আফসারের প্রতিবেদনে। অভিষেক অনুষ্ঠানের পর দম ফেলার ফুরসত পাচ্ছেন না প্রেসিডেন্ট ট্রাম্প। একের পর এক জারি করছেন নির্বাহী আদেশ। ক্যাপিটাল ওয়ান এরিনাতে উপস্থিত হাজার হাজার জনতাকে সাক্ষী রেখে সই করছেন তিনি। এ যেন যুক্তরাষ্ট্রের জন্য এক সুবর্ণ যুগের সূচনা। আপনারা সবাই যুক্তরাষ্ট্রের জন্য শুরু এক সুবর্ণ যুগের সাক্ষী। পুরনো দিনগুলো আবার ফিরে এসেছে আমাদের মাঝে। যেই কথা সেই কাজ। শুরুতেই প্যারিসের জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম সরালেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরে এলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও। প্রত্যাহার করা হয়েছে বাইডেন প্রশাসনের সই করা ৭৮টি নির্বাহী আদেশ। গত প্রশাসনে অনেকগুলো নির্বাহী আদেশের কারণে অন্যান্য দেশগুলো তাদের অপরাধীদের যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। এসব আদেশ প্রত্যাহারে আমি সই করছি। বাইডেন প্রশাসনের কারণে মার্কিনীদের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। এটি মার্কিন ইতিহাসের সবথেকে ব্যর্থ প্রশাসন। ২০২১ সালের জানুয়ারির শুরুতে ক্যাপিটল হিলের দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত ১৫০০-এর বেশি মার্কিনীদের নজিরবিহীন ক্ষমা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রে প্রাউড বয়েস ও ওথ কিপার্সের মতো কট্টর ডানপন্থী সংগঠনগুলোকে জেল থেকে দিয়েছেন মুক্তি। এছাড়াও সন্ত্রাসী দেশের তালিকায় তালিকাভুক্ত করা হয়েছে কিউবাকে। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্রুত আলোচনায় বসার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর পাশাপাশি ফেব্রুয়ারির শুরু থেকে কানাডা ও মেক্সিকোর পণ্যতে ২৫% শুল্ক বসানো হবে বলেও জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের গণনির্বাচন প্রক্রিয়াকে ঘিরে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেখা দিয়েছে অস্থিরতা। প্রেসিডেন্ট ট্রাম্প চেয়ারে বসার সঙ্গে সঙ্গে অবৈধ অভিবাসীর ঢল নামতে পারে বলে মেক্সিকোতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে একটি স্কি রিসোর্ট হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ গেছে অন্তত 10 জনের।
মঙ্গলবার বলু প্রদেশের কারতাল কায়ায় রাত 3:30টায় 11তলা ভবনের 4র্থ তলায় হঠাৎ আগুন লাগে। ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণ বাঁচাতে নিহতদের 2 জন ভবন থেকে লাফ দিলে মারা যান। ছুটে যায় দমকল বাহিনী। এই ঘটনায় দগ্ধ 32 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। ওই সময় হোটেলে অবস্থান করছিলেন 234 জন অতিথি। কি কারণে আগুন লাগে তা নিশ্চিত না হলেও তদন্তে নেমেছে প্রশাসন। দেখছেন সংবাদ দুপুর।